লাইভ এই মুহূর্তে যারা আছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস এবং ভিডিও সব ক্লিয়ার আছে কিনা। ওবিএস স্টুডিওতে একটু ঝামেলা করছিল, যার জন্য লাইভটা কেটে গেছে। আমি আবার লাইভ আসছি। আজকে অনুষ্ঠিত হলো অফিসার ক্যাশ এবং অফিসার টেলার রিক্রুটমেন্ট এক্সাম। গণিত এবং ইংরেজি অংশের সমাধান আমি আর শাকিল স্যার দুজনে দেওয়ার কথা ছিল। আমি গণিত অংশের সমাধান নিয়ে আসছি, আর শাকিল স্যার সম্ভবত ইংরেজির উপর অন্য একটা ক্লাস দিচ্ছেন আমাদের অন্য একটা গ্রুপে। সব ক্লিয়ার আছে কিনা? জি, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। ঝামেলা করছে, সব যদি ঠিক থাকে আপনারা বসে যান টেবিলে খাতা কলম নিয়ে। আবার বলি, আজকে যে অফিসার ক্যাশ এবং অফিসার টেলারের আজকে যে রিক্রুটমেন্ট এক্সামটা হলো, এর গণিত অংশের যে 18টা ম্যাথ ছিল সে 18টা ম্যাথেরই সমাধান দেব। যদিও এই ম্যাথগুলো খুবই বাচ্চাদের ম্যাথ, আমি ভাবতে পারিনি যে একটা ব্যাংকের অফিসার কিংবা অফিসার ক্যাশের ম্যাথ অংশ এতটা সহজ হতে পারে। তবে সব থেকে বড় কথা হলো যে এই ম্যাথের জন্য অনেক ছেলেমেয়ে বাদ পড়ে, যদিও সহজ ম্যাথ। কারণ কঠিন হলে হয়তো 11 মার্ক, 12 মার্ক, 13 মার্ক, 14 মার্ক পেত। সহজ হয়েছে তার মানে কি এখন সবাই 16, 17, 18, 19 পাবে, আবার অনেক আছে 18 ভিতরে 18 পাবে। যাক, আপনারা আমি একটু একটা সেকেন্ড আমি লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। আপনারা আস্তে আস্তে আপনারা লাইভটা একটু শেয়ার দিয়ে দিন আপনাদের পেজে, আপনাদের বন্ধুদের কাছে। আজকের গণিতগুলো আসলেই মানে কি বলবো, খুবই খুবই সহজ ছিল। এতটা সহজ যে গণিত হতে পারে ব্যাংক ম্যাথের কোশ্চেন, আমি এটা কখনো ভাবতে পারি নাই। যাক, সব কিছুই ঠিক আছে, সব ঠিক আছে না? ভয়েস ভিডিও দিয়ে সব ঠিক আছে। যদিও এই ম্যাথগুলো খুবই বাচ্চাদের ম্যাথ, আমি আজকের গণিতগুলো আসলেই মানে আসেন, আমরা রাত অনেক হয়েছে, ভাবছিলাম আরো অনেক আগে আসবো। আমি অপেক্ষা করছিলাম হয়তো যে শাকিল স্যার আসবে, দুজনে একসাথে ক্লাসটা কন্টিনিউ করব। কিন্তু শাকিল স্যার আসতে পারেন নাই, কারণ শাকিল স্যার ওই যে ইংলিশের উপর একটা ক্লাস আছে, উনি ওখান থেকে লাইভটা করতেছে, আর আমি আমার এখান থেকে লাইভটা করতেছি। স্যার সম্ভবত ক্লাস নিচ্ছেন জুমে, এর জন্য আমি এসেছি ফেসবুক লাইভে। দেখেন, আজকের গণিতগুলো কিন্তু খুবই খুবই সহজ ছিল। আমরা কথা না বাড়িয়ে সোজা গণিত সমাধানটা দেখি, তাই না? এত বাচ্চাদের ম্যাথ, সবগুলো বাচ্চাদের ম্যাথ। এখানে কি বলছে দেখেন, এই ধরনের আমি শত 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 ম্যাথ করাইছি। এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের কাজ, ডে এবং টাইম ওয়ার্ক বলেন, স্পিড ডিস্টেন্স বলেন, বোট স্ট্রিম বলেন, তারপরে ট্রেন বলেন, এইগুলোর উপর ইউনিটি মেথডের উপর প্রচুর দিয়েছি। যারা আমার ক্লাস করছেন তাদের কাছে এই ম্যাথগুলো একবারে পানির মতোই সহজ লাগবে। দেখেন কি বলছে, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড বি ইন 30 days। এ একটা কাজ 20 দিনে করতে পারে, এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে। দে ওয়ার্ক টুগেদার, তারা একত্রে করলো ফর 6 days, তারা একসাথে 6 দিন কাজ করলো। তাহলে এ যদি 6 দিন কাজ করে, এ একটা কাজ করতে পারে 20 দিনে, তার মানে 6 দিনে এ এর কাজের অংশ হয় 20-এর 6 অংশ। বি কাজটা করতে পারে 30 দিনে, বি যদি 6 দিন কাজ করে তাহলে বি এর কাজ হয় 30-এর 6 অংশ। তাহলে দুইজনে যদি একত্রে 6 দিন কাজ করে তাহলে দুইজনের কাজের অংশ হয় এটা। অর্থাৎ এ 6 দিনে করবে 20/6 কাজ, আর বি 6 দিনে করবে 30/6 কাজ। এ এবং বি দুইজনে একত্রে 6 দিনে করবে এত কাজ। তাহলে এত কাজ মানে কি, দেখেন 20 আর 30-এর লসাগু কত? 60। 20 দিয়ে 30 কে কাটলে 3, 3 6 18, 30 দিয়ে 60 কে কাটলে 2, 6 দুগুণী 12। অর্থাৎ আমরা উপরে হয় 12 আর 18 কত হয়? 30/60, মানে 1/2 কাজ। এ একটা কাজ করতে পারে 20 দিনে, তাহলে 6 দিনে এটা হলো এ এর কাজ। বি একটা কাজ করতে পারে 30 দিনে, বি এর 6 দিনে এটা হলো বি এর কাজ। তার মানে এ এবং বি দুইজনে একত্রে যদি 6 দিন কাজ করে তাহলে দুইজনের একত্রে এতটুকুন কাজ হয়, মানে হাফ কাজ হয়। তাহলে হাফ কাজ হলো, বাকি আছে আর হাফ কাজ। প্রশ্নে বলা কি হয়েছে, হাউ মাচ অফ দ্য ওয়ার্ক লেফট, আর কতটুকুন কাজ বাকি আছে, তাহলে আর হাফ কাজ বাকি আছে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে সি। খুবই সহজ ম্যাথ ছিল।
আসেন দেখেন নেক্সট ম্যাথ। এই ধরনের হাজার হাজার ম্যাথ আমি করাইছি, তবে আপনারা প্রস্তুতি থাকেন যে প্রিলিমিনারি অংশে যদিও খুবই সহজ ম্যাথ আসছে, কিন্তু রিটেন অংশে আমার মনে হয় যে এই রিটেন পার্টে গিয়ে অনেক কঠিন ম্যাথ আসবে। আবার সহজ হলে কিন্তু কোশ্চেন সবার জন্য সহজ হয়, সেখানে কাট মার্ক বেড়ে যায়। আর কঠিন হলে প্রশ্ন কি হয়, সবাই মার্ক কম পায়, সেখানে কিন্তু কাট মার্কও কমে যায়। যেমন আজকে যেমন এখানে হয়তো 18টা ম্যাথ ছিল, 18টা ম্যাথের ভিতরে বেশিরভাগ স্টুডেন্টই 18টার মধ্যে 18টা সমাধান করতে হবে। হয়তো দুই একজন স্টুডেন্ট আছে যারা খুবই দুর্বল, তাদের কথা আলাদা। 18টা থেকে 17টা ম্যাথ বেশিরভাগ স্টুডেন্টই সমাধান করতে পারছে। মানে যারা একটু প্র্যাকটিস করছে, যারা একটু চর্চা করছে, যারা আমাদের সাথে থেকে 6টা মাসে 1 বছর প্র্যাকটিস করতেছে। কিন্তু যারা প্র্যাকটিস করে নাই, প্র্যাকটিসের অভাব, হয়তো ম্যাথ পারে, ইংলিশ ভার্সন ম্যাথ পারে, কোশ্চেন বুঝে নাই। ইংলিশ ভার্সন ম্যাথ আপনারা বেশিরভাগ স্টুডেন্ট, বললাম না যে ম্যাথ আপনারা বেশিরভাগ স্টুডেন্ট পারেন, কিন্তু সমস্যা হলো কোশ্চেন বুঝতে পারেন না। কোশ্চেন বুঝতে পারেন অ্যান্সার ভুল করে আসছে, দেখা যাবে 18-র ভিতরে আপনি পাইছেন 16 কিংবা 15, অর্থাৎ 2-3 মার্ক আপনার এই ম্যাথ থেকেই কাটা গেছে। আর এখানে আপনার কি হয়েছে, আপনি প্রিলিমিনারিতে ফেল করে বসেছেন। মানে সহজ হলে সবার জন্য সহজ হয়, কঠিন হলে সবার জন্য কঠিন হয়, তাই না? দেখেন কি বলছে এখানে, বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 এবং 20। 12, 15 এবং 20 এর এলসিএম লসাগু কত? 12, 15 আর 20 এর লসাগু কত? 20 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 30। এই 30 কিন্তু 15 দিয়ে ভাগ হয়, 12 দিয়ে ভাগ হয় না। 30 কে আবার 2 দিয়ে গুণ করেন 60, এই 60 কিন্তু 12 দিয়ে ভাগ হয়, আবার এই 60 কিন্তু 15 দিয়ে ভাগ হয়, তার মানে এলসিএম হচ্ছে 60। আমরা এলসিএম ওই যে বাচ্চাদের মতো যেভাবে করে ওইভাবে আমরা না করি, আমরা এলসিএম সবসময় ঠিক এভাবে করি, যেমন 3টা সংখ্যা দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা। এখানে বড় সংখ্যাটা নেন 20, তার মানে 20-এর দ্বিগুণ করেন 30। এই 20-কে কিন্তু 15 দিয়ে ভাগ হয় না, 12 দিয়ে ভাগ হয় না। আপনি তাহলে 20-এর দ্বিগুণ করেন, 20-এর দ্বিগুণ করলে কত হয়? 30। এই 30 কিন্তু 15 দিয়ে ভাগ হয়, তার মানে 15-র হিসাব আমার চুকে গেল। কিন্তু এই 30 কিন্তু 12 দিয়ে ভাগ হয় না, তাহলে 30 আর 12, আরেক এটা বড়, 30 আর 12-র মধ্যে 30 বড়। 30-কে আপনি আবার 2 দিয়ে গুণ করেন, তাহলে কত হয়? 60। এই 60 কিন্তু 12 দিয়ে ভাগ হয়, 60 12 দিয়ে ভাগ হয়, তার মানে 60ই হচ্ছে লসাগু। যত ম্যাথ আছে দেখবেন, আমি কিন্তু কোনোদিন লসাগু ওই পদ্ধতিতে করি না। লসাগু আমি সবসময় এই পদ্ধতিতে করি, যে বড় সংখ্যাটা থাকে সেটাকে হয়তো 2 দিয়ে গুণ করি, কিংবা প্রয়োজন হলে 3 দিয়ে গুণ করি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 60। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 60। 2 নম্বরের অ্যান্সার, যে যে বুঝছেন কমেন্ট দাও। 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 60। এরপর আসেন 3 নম্বর। 3 নম্বরে কি বলছে দেখেন, মানে ম্যাথ যে এতটা সহজ হতে পারে আমি এই প্রথম দেখলাম। মানে আমি প্রথম সম্ভবত ব্যাংকের পরীক্ষা দিয়েছি 2015 সালের জানুয়ারির দিকে, এবং 2015 সাল জুড়ে আমি অনেকগুলো ব্যাংকের পরীক্ষা দিয়েছি, সম্ভবত 8টা পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে আমার 3টেই জব হয়ে যায়। এবং ওই পরীক্ষাগুলো আমার প্রথম ছিল। আমার কিন্তু পরীক্ষার জন্য বসে থাকতে হয়নি, অর্থাৎ অনার্স শেষ করার পরে আমি যখন আবেদন করার সুযোগ পেলাম, আমি পুরা 15 সালে সম্ভবত 8টা পরীক্ষা পাই, 8টা পরীক্ষাই দেই, এবং সেখানে আমার 3টেই জব হয়ে যায়। এবং ওই 15 সাল থেকে এখন পর্যন্ত ব্যাংকের ম্যাথের কোশ্চেন, অর্থাৎ সরকারি ব্যাংকে কিংবা কম্বাইন্ডে এত সহজ কোশ্চেন আসে, এটা আমি কখনো দেখি নাই। এটা কি বলছে দেখেন, x² প্লাস টয়েস x² প্লাস টয়েস xy প্লাস y² সমান সমান যদি 25 হয় এবং xy সমান সমান যদি 6 হয়, তাহলে x প্লাস y এর মান কত? আমরা এখান থেকে করতে পারি। দেখেন এই যে x² প্লাস y² এর সূত্র কি? x প্লাস, আমি পরশুদিন মতো কিন্তু এই সূত্রটা দেখাইছিলাম, এই সূত্রটা সব থেকে বেশি আছে। সূত্রটা হচ্ছে a প্লাস a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস টয়েস ab, বা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস টয়েস ab। a² প্লাস b² এর দুইটা সূত্র, একটা সূত্র একটা সূত্র। বর্তমানে সব থেকে এই সূত্রটা বেশি ব্যবহৃত হয়। একটাই a প্লাস a² প্লাস b², তার সূত্র হচ্ছে দুইটা, কখনো ভিতরে প্লাস বাইরে মাইনাস, আবার কখনো ভিতরে মাইনাস বাইরে প্লাস, যখন যেটা লাগে। তো আমার a প্লাস b এর মান চাইছে, অর্থাৎ আমি এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই সূত্রটা ব্যবহার করেন। x² প্লাস y² এর সূত্র কি বলেন? এই যে আমি x² প্লাস y² সূত্র হচ্ছে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস টয়েস xy। আর এই যে টয়েস xy, এই টয়েস xy কে আমি এখানে বসিয়ে দিলাম। এই যে টয়েস xy সমান সমান বলছে 25। দেখেন এই টয়েস xy হলো আমার এই যে, আর এই x² প্লাস y², x² প্লাস y² এর সূত্র হলো আমার এই যে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি। এই টুয়াইস এক্স ওয়াই হলো আমার এই যে সরি এই টুয়াইস এক্স ওয়াই সরি 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 তাহলে এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে এই যে প্লাস টুয়াইস এক্স ওয়াই, এই যে হচ্ছে আমার প্লাস টুয়াইস এক্স ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে আমার এই যে, আর এই প্লাস টুয়াইস এক্স ওয়াই হচ্ছে এই যে আমার প্লাস টুয়াইস এক্স ওয়াই সমান সমান হচ্ছে 25। তাহলে এই টুয়াইস এক্স ওয়াই এই টুয়াইস এক্স ওয়াই বাদ, তারপর আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 25, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান 5। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 25, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 5। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে, যেহেতু এখানে রুট ওভার করছি তাই না, প্লাস মাইনাস 5, এটাই অ্যান্সার। বুঝছেন না? না বুঝলে কমেন্ট দিন। একটা সেকেন্ড, আমি একটু আপনাদের সুবিধা অসুবিধা কমেন্ট দিন। জি, এরপরে আসেন নেক্সট ম্যাথ। তো 3 নম্বর শেষ, 4 নম্বরে আসেন। দেখেন কি বলছে, 4 নম্বরে বলছে ইফ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে আইসোসেলস মানে কি বলেন? আইসোসেলস মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ করতে গেলে আমরা সাধারণত এইভাবে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যেখানে এই বাহু আর এই বাহু সমান, এটাকে আমরা বেস ধরি, এটাকে আমরা বেস বা ভূমি ধরি। তো বলছে রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল, তো বলছে রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি? সমকোণ। এটা হলো আমার রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল আইসোসেলস, আইসোসেলস মানে সমদ্বিবাহু, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এটা আমার কি? এটা হলো আমার অতিভুজ। বলা হয়েছে রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল হ্যাজ বেস 4 সেন্টিমিটার অ্যান্ড দেন হাইট কত? তাহলে রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেলের বেস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখি যে রাইট অ্যাঙ্গেলের সাথে যে দুইটা বাহু অ্যাডজেসেন্ট থাকে এই দুইটাই হলো, এটা বেস হলো, এটা হাইট। রাইট অ্যাঙ্গেলের সাথে অ্যাডজেসেন্ট যে দুইটা বাহু আছে, এটা যদি বেস ধরি তাহলে এটা হাইট ধরবো, এটা যদি বেস ধরি তাহলে এটা হাইট ধরবো। আবার বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মনে করেন যে এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা যদি বেস হয় তাহলে এটা হবে আমার হাইট, অথবা এটাকে যদি আমি বেস ধরি তাহলে এটা হবে আমার হাইট। তাহলে বলছে যে আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আবার বাহু দুইটা সমান, তাহলে এখানে বেস কোনটা? এটা বেস হলে এটা হাইট হলে এটা বেস। তাহলে বলছে বেস 4, বেস যদি 4 হয় তাহলে হাইটও 4 হবে, কারণ এই দুইটা বাহু তো সমান। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4। বুঝতে পারছেন? কে কে কমেন্ট দেন। 4 এর অ্যান্সার হচ্ছে 4। 5 নাম্বার দেখেন কি বলছে, এই পুরা কোশ্চেনের ভিতর প্রত্যেকটা ম্যাথ করতে আপনার অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগে মাত্র 10 থেকে 15 সেকেন্ড। তাহলে আপনার ম্যাথ যারা একটু ভালো তাদের সময় বেঁচে যাচ্ছে, এই সময়টা আপনার ইংরেজি সাধারণ জ্ঞান ওদিকে দিতে পারতেছেন, ওখানে থেকে বেশি মার্ক তুলতে পারতেছেন। আবার যারা একটু ম্যাথে দুর্বল, এদের কি হয়, ম্যাথেই এদের পরীক্ষার হলে সময়টা খেয়ে ফেলে, প্রচুর সময় খেয়ে ফেলে। এখানে যে কয়টা ম্যাথ আছে এর ভেতরে 5 নাম্বার ম্যাথ, এই ম্যাথটাই করতে সামান্য একটু সময় বেশি লাগে, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড সময় লাগে। আর বাকি যে ম্যাথ আছে ওগুলো করতে সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে। দেখেন এই ম্যাথটা কি বলছে, এটা হচ্ছে, এই ম্যাথটা সম্ভবত টাইপিং মিস্টেক আছে। এটা হচ্ছে p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার y z টু দি r টু দি পাওয়ার z, অর্থাৎ পাওয়ার আকারে আছে। তাহলে qp সমান সমান rp, দেন টুয়াইস z x প্লাস y এর ভ্যালু কত? দেখেন p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার y r টু দি পাওয়ার z, এখানে তিনটা টার্ম আছে। আমরা লিখতে পারি p টু দি পাওয়ার x সমান সমান q টু দি পাওয়ার y সমান সমান r টু দি পাওয়ার z সমান সমান k। আমরা লিখতে পারি এই সবগুলো সমান সমান k। তার মানে আমরা লিখতে পারি p টু দি পাওয়ার x সমান, ধরলাম এইটা সমান সমান k, k হচ্ছে এখানে ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি p টু দি পাওয়ার x সমান সমান k। আমরা এখান থেকে লিখতে পারি p টু দি পাওয়ার x, এই x কে আমি 1/x দিয়ে গুণ করলাম, তাহলে এই k এর পাওয়ারও 1/x দিয়ে গুণ করলাম। তার মানে এই x কাটা যায়, আমরা লিখতে পারি p টু দি পাওয়ার k সমান সমান 1/x।
আবার দেখেন পরেরটা আমরা লিখতে পারি কিউ টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে। এই যে কিউ টু দি পাওয়ার ওয়াই, দেখেন এই যে হচ্ছে আমার কিউ টু দি পাওয়ার ওয়াই সমান সমান লিখতে পারি কে। তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সমান কে টু দি পাওয়ার 1/y। এই ওয়াই এখানে পাওয়ার আছে, এদিকে আসলে 1/y হয়ে যায়, উল্টে যায় 1/y হয়ে যায়। কিভাবে হয় সেটাই যে এখানে দেখালাম। যেমন এখানে x ছিল p এর পাওয়ার, এদিকে যখন আসলো k এর পাওয়ার হলো তখন 1/x হয়ে গেল। কারণ এই যে পাওয়ার ছিল x, একে আমি 1/x দিয়ে গুণ করছি এই xটা ভ্যানিশ করার জন্য। এদিকে আমি পাওয়ারকে, এখানে পাওয়ার ছিল 1, সেই 1কে আমি 1/x দিয়ে গুণ করছি। তার মানে এই x ভ্যানিশ হয়ে গেল, এখানে 1/x থেকে গেল। তো সোজা কথায় আমরা বলতে পারি p এর পাওয়ার x সমান সমান যদি k হয়, তাহলে এই p এর পাওয়ার এদিকে পাওয়ার আছে, এই পাওয়ারটা যখন উল্টা ডান দিকে নিয়ে আসবে তাহলে 1/, বা ইনভার্স হয়ে যাবে। সেটাই আমরা করছি, এই ওয়াইটাকে আমরা যখন ডান পাশে আনছি তখন 1/y হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে দেখেন আমরা লিখতে পারি যে r টু দি পাওয়ার z, এখানে ছিল r টু দি পাওয়ার z সমান সমান k। তার মানে আমরা লিখতে পারি r সমান সমান k টু 1/z। r সমান সমান z যখন এই পাশে আসে পাওয়ারটা কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। এখানে ছিল z, এদিকে এসে হলো 1/z। এবার দেখেন তাহলে এখান থেকে আমরা এই যে p এর মান পেলাম, তারপরে এখান থেকে q এর মান পেলাম, এখান থেকে r এর মান পেলাম। এটা হচ্ছে যে প্রথম যে তিনটা টার্ম ছিল। এখানে বলছে দেখেন এখানে বলছে আমার q/p সমান সমান r/q। তার মানে আমরা লিখতে পারি q এর স্কয়ার সমান সমান pr। q গুণ q এর স্কয়ার সমান সমান pr। এখানে মান বসান, দেখেন q এর মান কি, q এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/y। এই যে q, এই q এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/y সমান সমান p এর মান কি, p এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/x। k টু দি পাওয়ার 1/x ইন্টু r এর মান কত, r এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/z, k টু দি পাওয়ার 1/z। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই যে k টু দি পাওয়ার 1/y সমান সমান k টু দি পাওয়ার 1/x প্লাস 1/z। গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে দেখেন এদিকেরও বেস কে, এদিকেরও বেস কে, মানে বেস বেস সমান হলে বেস বেস বাদ। তার মানে আমরা লিখতে পারি 1/y সমান সমান, এটা এলসিএম করেন, এখানে পাই আমি xz, তার মানে এখানে z প্লাস এক্স, সরি z প্লাস এক্স। 1/y এই যে, আর এটাকে এই যে 1/x প্লাস 1/z এর এলসিএম করছি, সরল করছি, তাহলে xy এই যে xy z প্লাস এক্স। এবার দেখেন কি বলছে, সরি ভুল করলাম নাকি, না বলছে টুয়াইস জেড। কোথায় ভুল করলাম, সরি 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 সরি, এখানে হচ্ছে পি এর মান পেলাম, এটা কিউ এর মান পেলাম, আর এর মান পেলাম, এখানে আর কিছু ছিল না, ছিল না তো কিউ এর স্কয়ার, সরি সরি কিউ এর স্কয়ার ছিল এখানে, এই যে কিউ এর স্কয়ার ছিল, এখানে ছিল কিউ এর স্কয়ার, তার মানে এইটার হবে আমার স্কয়ার। তাহলে স্কয়ার হলে হয় 2 অক্ষে 2, 2/y, তার মানে এখানে হবে আমার 2/y, 2/y। আমাকে মান বের করতে বলছে কি টুয়াইস জেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখেন এই টয় এর সাথে জেড আনেন, তাহলে আমি লিখতে পারি টুয়াইস জেড, আমি লিখতে পারি টুয়াইস জেড বাই এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই এখানে নিয়ে আসেন, এক্স প্লাস ওয়াই সমান সমান এই ওয়াইটাকে এখানে নিয়ে আসেন, তাহলে এখানে নিয়ে আসলাম, এই জেডটাকে কিন্তু আমি 2 এর পাশে নিয়ে আসছি, তাহলে এখানে আর থেকে যাচ্ছে এক্স। প্রশ্নে ঠিক যেভাবে চাইছে আমি ঠিক সেভাবে লিখছি। দেখেন আমি যদি লিখি যে এ বাই বি সমান সমান বি বাই এ, এই এ আমি যদি এর কাছে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার বাই বি সমান সমান বি। জাস্ট এই এটাকে এর কাছে নিয়ে আসছি, আর কিছু করি নাই, কারণ এর সাথে এর গুণ সম্পর্ক আমি এখানে গুণ আকারে লিখে দিয়েছি। এখানে বলছে কি দেখেন প্রশ্নে, মানে আমার এটাই হওয়ার কথা ছিল অ্যান্সার, কিন্তু এখানে যেভাবে অ্যান্সার চেয়েছে আমি ঠিক সেভাবে রাখছি। কীভাবে রাখছি, টুয়াইস জেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এই যে 2 আছে, এখান থেকে জেড আনলাম, 2 এর সাথে জেড সম্পর্ক মানে টুয়াইস জেড, তার মানে এখানে এক্স থেকে গেল, এই যে এক্স। এখানে বলছে নিচে আসবে টুয়াইস জেড এর নিচে আসবে এক্স প্লাস জেড, তাহলে এক্স, এই যে এক্স প্লাস জেড, এই এক্স প্লাস জেড আমি এখানে নিয়ে আসছি, আর এই ওয়াইটাকে আমি ঠিক এখানে নিয়ে আসছি, এই যে, কারণ এদের মধ্যে কোনাকুনি গুণ সম্পর্ক। তার মানে আমরা লিখতে পারি যে টুয়াইস জেড বাই এক্স প্লাস ওয়াই, টুয়াইস জেড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়াই বাই এক্স। সে ওয়াই বাই এক্সটা হচ্ছে আমার এই যে সি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।
এখন এই ম্যাথটা অনেকটা সময় নিয়ে করছি, আমি করালাম প্রায় 2-3 মিনিট হয়ে গেল। পরীক্ষার হলে এই ম্যাথ যখন আপনারা করবেন সর্বোচ্চ এখন করেন দেখেন, এই ম্যাথ করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড। প্রশ্নের পিছনে হোক বা চিপাই চাপাই হোক, হাতে হোক, বিভিন্ন জায়গায় করে না, রাফ করে তো সাইডে, অথবা যেখানে আপনি ম্যাথ করতেছেন সেখানে ডান পাশে রাফ লিখে সেখানেই করতে পারবেন। অবশ্য আপনার এমসিকিউ শিটে তো জায়গা নেই, কোশ্চেনের মধ্যেও টুকটাক করে সমাধান করতে পারেন। তো এখানে আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, এই ম্যাথটা আমরা প্রথমে কি করছি, এই ম্যাথটা আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এই যে যে জায়গাটা ছিল এই জায়গাটা আমরা প্রথমে করছি যখন 3টা টার্ম দেখলাম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, তাই না? সূচকের অঙ্কে কিন্তু এই ধরনের প্রচুর অঙ্ক আসে। তো এই 3টা টার্মকে আমরা ধরলাম যে এই 3টা টার্ম সমান সমান কে, যেখানে কে হলো ধ্রুবক, তাহলে এইটার মানও কে আসে, এইটার মানও কে আসে, এইটার মানও কে আসে। তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করে নিলাম, এখান থেকে কিউ এর মান বের করে নিলাম, এখান থেকে আর এর মান বের করে নিলাম। কি করছি, পি এক্স কিউ ওয়াই আর জেড সমান সমান ধরলাম কে, এখান থেকে আমি পি এর মান বের করছি, তার মানে পি এক্স সমান সমান কে, এখান থেকে পি এর মান বের করে নিলাম, কিউ এর মান বের করে নিলাম, আর এর মান বের করে নিলাম। জাস্ট এটা দ্বিতীয় আরেকটা সমীকরণ, এটা দ্বিতীয় আরেকটা সমীকরণ। এই সমীকরণে এসে আমি সোজা এই মানটা বসিয়ে দিলাম, অঙ্কের অ্যান্সার বের হয়ে গেছে। শেষে এসে আমি সাজিয়ে লিখলাম, কিভাবে সাজিয়ে লিখলাম, প্রশ্নের অ্যান্সার ঠিক যেভাবে চেয়েছে সেভাবে আমি সাজিয়ে লিখছি। তার মানে এই ধরনের যত অঙ্ক আসে, শত শত অঙ্ক আসলে আপনি এখন ওই অঙ্কের সমাধান করতে পারবেন, এবং খুবই সহজ ম্যাথ। এবং এই ধরনের ম্যাথ আমি কিছুদিন আগেই করাইছি, সম্ভবত সূচকের অঙ্ক ছিল, ওখানে সূচকের উপর আমি একটা ক্লাস দিয়েছিলাম রিটেনে, সেখানে অনেকগুলো ক্লাস ছিল, অনেকগুলো ম্যাথ ছিল। আসেন তাহলে এটার অ্যান্সার হচ্ছে y/x। মানে আপনার এই যে আজকের পরীক্ষায় যে 18টা ম্যাথ ছিল এর ভিতর একটা ম্যাথ, এই ম্যাথটা করতেই আপনার সময় লাগবে 30 থেকে 35 সেকেন্ড। বাকি যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথ করতে আপনার সময় লাগবে 20 থেকে 25 সেকেন্ড সর্বোচ্চ। যদি আপনি করতে পারেন তাহলে আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য যোগ্য, আপনি ব্যাংকার হওয়ার জন্য যোগ্য বর্তমানে এই মুহূর্তে। কারণ আপনি ব্যাংকার হবেন, এত বড় একটা প্রতিষ্ঠান চালাবেন, আপনাকে অনেক হিসাব নিকাশ করতে হবে। আপনারা অনেক সময় বলেন যে ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, এরাও ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা তো ব্যাংকে জব করতেছি, আমরা জানি যে ব্যাংকের সকল কাজ সঠিকভাবে পরিচালনা করতে হলে কতটা মেধার দরকার হয়। নোমান স্যার, ধন্যবাদ ভাই, সরি ভাই বলে ফেলছি। সাধারণত আমার এখানে যারা ক্লাস করে সবাই তোমার ভাই বোন, এই জন্য আমি ভাই বলে, সরি স্যার। নেক্সট ম্যাথ দেখেন, ফার্স্ট নাম্বার শেষ, 6 নাম্বার আসেন। 6 নাম্বারে কি বলছে দেখেন, কত সহজ ম্যাথ দেখেন। বলছে করিমের ওয়েই হচ্ছে 65.7 কেজি। ইফ হি রিডিউসেস হিজ ওয়েট, সে যদি তার ওয়েট কমায় ইন দ্য রেশিও 5:4, 5:4 নিয়ে আসছে। মানে আগে যদি 5 থাকতো তাহলে এখন 4 হয়ে গেছে। মানে তার ওজন আগে যদি 5 কেজি ছিল এখন 4 কেজি হয়ে গেছে। 5:4 অনুপাতে সে তার রেশিও হয়ে গেছে তার ওজনের। মানে আগে যদি 5 কেজি থাকতো তার ওজন, এখন আছে 4 কেজি। আগে যদি তার ওজন 50 কেজি থাকতো, এখন আছে তার ওজন 40 কেজি। আগে যদি তার ওজন 100 কেজি থাকতো, এখন তার ওজন আছে 80 কেজি। অর্থাৎ 5:4 এই অনুপাতে সে তার ওজন কমিয়ে ফেলছে, রিডিউসেস। ফাইন্ড হিজ রিডিউসেস ওয়েট ইন কেজি। তাহলে তার রিডিউসেস ওয়েট কত এখন আছে সেটা বের করতে বলছে। তাহলে দেখেন, ফাইন্ড হিজ রিডিউসড ওয়েট, এখানে দুইটা কোশ্চেন, কিন্তু প্রশ্নে যদি বলতো যে ফাইন্ড হিজ রিডিউসড ওয়েট, তাহলে এখন সে যে ওজন কমাল, ওজন কমানোর পরে তার কতটুকুন ওয়েট আছে। তাহলে দেখেন, তার ওজন ছিল 65.7 কেজি, তার ওজন 5:4 অনুপাতে কমাইছে। তার মানে আমরা লিখতে পারি 65.7 × 5/4। 5:4 অনুপাত মানে আগে 5 ভাগ থাকলে এখন 4 ভাগ আছে, মানে 5 ভাগের 4 ভাগ আছে, 5 ভাগের 4 ভাগ তার এখন ওজন আছে। কাটাকাটি করেন, 5 দিয়ে এটা কাটতে গেলে কঠিন হয়ে যায়, এই ধরনের ম্যাথ কাটাকাটি করার একটা সিস্টেম আছে, এখানে একটা শূন্য নিয়ে নিতে হয়। তাহলে আমি লিখতে পারি 5 × 8 = 40, 8 দিয়ে গুণ করেন, 7 × 8 = 56, 6 হাতে আমার 5, 5 × 8 = 40 আর 45, 45-এর 5 হাতে আমার 4, 6 × 8 = 48 আর 4 52। তাহলে এখানে দশমিক হবে, অর্থাৎ 52.56 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।
তাহলে তার আগের ওজন ছিল 65.7 কেজি, এখন তার ওজন 5:4 হয়ে গেছে, মানে 5 ভাগের 4 ভাগ হয়ে গেছে। আগে যদি 5 ভাগ ছিল তার ওজন, অনুপাত মানে কি, গত কয়েকটা ক্লাসে কিন্তু আমি বারবার এটা ব্যাখ্যা করছি যে অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে হচ্ছে অংশ, অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে একটি ভগ্নাংশ, ভগ্নাংশ মানে ভাগের অংশ। তাহলে 5:4 মানে কি, 5 ভাগ 4 ভাগ। তার আগে ওজন ছিল 5 ভাগ, এখন হয়েছে 4 ভাগ। তার মানে আগের তুলনায় এখন তার ওজন হচ্ছে 5 ভাগের 4 ভাগ। আর আমরা যদি ইউনিটারি মেথডের ওজন মাধ্যমে করতে পারি যে পূর্বের ওজন 5 কেজি হলে বর্তমান ওজন 4 কেজি, পূর্বের ওজন 1 কেজি হলে বর্তমান ওজন 4/5 কেজি, পূর্বের ওজন 65.7 কেজি হলে বর্তমান ওজন 65.7/5 কেজি। এটা হচ্ছে আমরা ছোটবেলায় করছি ইউনিটারি মেথডের মাধ্যমে, ঐকিক নিয়মের মাধ্যমে। তো এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছেছি, আমাদের এটা দরকার নেই, আমাদের এটা ফলো করলে হবে যে তার আগের ওজন ছিল কত, 65.7 কেজি, এখন তার ওজন হয়ে গেছে 5 ভাগের 4 ভাগ। এটার 5 ভাগের 4 ভাগ, 5 দিয়ে দেখেন এইটা কাটে না, এটা কাটা যায় না, কিন্তু এইটা 4 কিন্তু কাটা যায়। এটা কাটাকাটি করার সিস্টেম হচ্ছে, যখন দেখতেছি আমি 4 কাটা যাচ্ছে তখন আমি কি করতে পারি, এখানে শূন্য নিতে পারি, তাহলে এটা হয় 5 8 40। আর এটা করলে কত হয়, এই যে 52.56, 52.56। আপনাকে দশমিক নিয়ে কিন্তু ভাবতে হবে না, অঙ্ক যারা একটু পারে তারা বুঝে যে অ্যান্সারের দশমিক কোথায় হবে, কারণ আগে ওজন ছিল 65.7, এখন 5-এর 4 হয়ে গেছে, অবশ্যই তার ওজন এখন, আমি যদি দেখেন 52.56 লিখছি, তাই না, আপনি যদি দশমিক এখানে দেন তাহলে হয়ে যায় 5 কেজি 256 গ্রাম। আগে ওজন ছিল 65.7 কেজি, এখন তো 5 কেজি হয় নাই, এখন তার থেকে 5 ভাগের 4 ভাগ হয়েছে, মানে 50-52 মতো হবে, তার মানে দশমিকটা আমার এখানে হবে। আপনি যদি এখানে দশমিক দেন তাহলে ওজন হয়ে যায় কি দেখেন, 525 কেজি, যা সম্ভব না। এই জন্য অঙ্ক বুঝলে দশমিকটা কোথায় হবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হয় না, দশমিকটা এখানে হবে। মাহমুদুল হাসান, আমি আজকে বলি, আজকে আমার হাতে যে 18টা ম্যাথ আছে এর ভিতরে, যেমন ওই যে আমাদের এখন কিন্তু প্রবাবিলিটি, তারপর পারমুটেশন, কম্বিনেশন, এইগুলোর থেকে অনেক অঙ্ক আসে ব্যাংকে, ম্যাথে, ব্যাংকে যে কোনো চাকরি পরে ব্যাংকে বেশি আসে, প্রাইভেট ব্যাংকেও আসে। তো আমি যখন সর্বশেষে ব্যাংকের পরীক্ষা দিয়েছি 2015 সালে, ওই সময়গুলোতে সাধারণত এই ধরনের অঙ্ক বেশি একটা আসতো না। আর এই স্লোপের অঙ্ক, ঢালের অঙ্ক, এগুলোর তো প্রশ্নই ছিল না। তবে এখন এই ধরনের দু একটা অঙ্ক আসতেছে। তারপরে ইসের অঙ্ক কি যেন বলে, ক্যালকুলাসের অঙ্ক, এই ধরনের অঙ্ক একেবারে পিওর সায়েন্সের অঙ্ক, যারা একদম না বুঝেন তারা লিপ করে যেতে পারেন। ইভেন আমিও 2015 সালে কিছু কিছু ম্যাথ লিপ করে গেছি, যেগুলো আমার জীবনে খুবই কাজে লাগছে, কারণ ওইসব ম্যাথের পিছনে আমার এতটা সময় যেত, সেই সময়টা আমি অন্যদিকে ব্যয় করছি। আমার 19টা 20টা 18টা ম্যাথ পেতো, আমার 18টা ম্যাথ করতে হবে না, আমার 17টা ম্যাথ করলে হবে। তাহলে 7 নম্বর কই, 7 নম্বর মিসিং হয়েছে। 8 নম্বর ম্যাথটা দেখেন কি বলছে, দেখেন, এ ম্যান কেপ্ট ইন এ বাস্কেট ডাবলস ইন এভরিওয়ান। দেখেন ছোটবেলা আমরা একটা গল্প বলতাম, খুব ছোটবেলা মনে আছে, খুব ছোটবেলা আমি গল্পটা 1000 বার দিয়েছি এবং আমি অনেকের কাছ থেকে শুনছি যে একটা পুকুরের মধ্যে শাপলা আছে, একটা শাপলা, পরের দিন গিয়ে দেখলাম সেটা 2টা শাপলা হয়ে গেছে। তারপরের দিন আমরা স্কুলে গিয়ে দেখলাম স্কুলের পিছনে যে পুকুরটা আছে সেখানে 4টা শাপলা হয়ে গেছে। তারপরের দিন গিয়ে দেখলাম 8টা শাপলা হয়ে গেছে। তারপরের দিন গিয়ে দেখলাম 16টা শাপলা হয়ে গেছে। এভাবে একটা নির্দিষ্ট দিনে আমরা দেখলাম যে ওই পুকুরের অর্ধেক শাপলায় পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে বাকি যে অর্ধেক আছে, ওই অর্ধেক পরিপূর্ণ হতে কতদিন সময় লাগবে? অর্ধেক পরিপূর্ণ হয়েছে মনে করেন 20 দিনে, তাহলে বাকি যে অর্ধেক আছে ওইটা পরিপূর্ণ হতে তো 20 দিন লাগবে না, বাকি অর্ধেক পরিপূর্ণ হতে 1 দিন লাগবে, কারণ প্রতিদিন ডবল হচ্ছে। এটা হচ্ছে মেন্টাল এবিলিটির একটা ম্যাথ দিয়েছে, বলছে এ ম্যাঙ্গো কেপ্ট ইন এ বাস্কেট, একটা বাস্কেটের মধ্যে একটা ম্যাঙ্গো রাখা আছে, ডাবল হয় ইন এভরি 1 মিনিট, প্রত্যেক মিনিটে এটা ডাবল হচ্ছে। একটা আছে, তারপর 2টা হলো, তারপর 4টা হলো, তারপরের মিনিটে 8টা হলো, তারপরের মিনিটে 16টা হলো, এভাবে ডাবল হচ্ছে। এটা একটা ইমাজিনারি থিঙ্কিং, ঠিক আছে। ইফ দ্য বাস্কেট গেটস কমপ্লিটলি ফিল্ড, ইফ দ্য বাস্কেট গেটস কমপ্লিটলি ফিল্ড, তাহলে বাস্কেটটা পুরোটা ফিল হলো ইন 30 মিনিটস, 30 মিনিটে পুরো বাস্কেট ফিল আপ হয়ে গেছে। বলছে দেন ইন হাউ মেনি মিনিটস, কত মিনিটে উইল হাফ অফ দ্য বাস্কেট বি ফিল্ড,
হাফ অফ দ্য বাস্কেট বি ফিল্ড, এই বাস্কেটের অর্ধেক কত মিনিটে পূর্ণ হলো? পুরা বাস্কেট ফিল আপ হয়েছে আমার 30 মিনিটে, তাহলে অর্ধেক বাস্কেট ফিল হয়েছে আমার 29 মিনিটে, কারণ প্রতি মিনিটে তো এটা ডবল হচ্ছে, তাই না? 30 মিনিটে কি হয়েছে? পুরা বাস্কেটটা ফিল হয়ে গেছে। যেহেতু ডবল হচ্ছে, তার আগের মিনিটে 29 মিনিটে এটা ছিল অর্ধেক, এটা ছিল অর্ধেক, বাস্কেটের অর্ধেক ফিল ছিল। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে বাস্কেটের অর্ধেক ফিল ছিল 29 মিনিটে, 30 মিনিটে এসে ডাবল হয়ে পুরোটা ফিল হয়েছে। যেহেতু 30 মিনিটে পুরোটা ফিল হয়েছে, তার মানে 29 মিনিটে এটা অর্ধেক ফিল ছিল। এটা প্রতিবার ডাবল হচ্ছে, তার মানে তার আগের মিনিটে অর্ধেক ছিল। 29 হচ্ছে অ্যান্সার 8 নম্বরের। ধন্যবাদ ভাই, রাসেল ভাই, সোহেল ভাই, শিহাব ভাই, জুথি, তারপর কি আছে, শারমিন আক্তার। নেক্সট 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে দেখেন, বলা হয়েছে যে ইফ অ্যান এক্সপোনেন্ট অর ইন্ডেক্স, এটা সূচকের অঙ্ক, এটা এক্সপোনেন্ট অথবা ইন্ডেক্স, সূচক যেটাকে বলে, হ্যাজ বেস 25, বেস হচ্ছে আমার 25 অ্যান্ড পাওয়ার হচ্ছে আমার 0। ইফ অ্যান এক্সপোনেন্ট, সূচকের অঙ্ক, সূচকের কথা বলছে, এক্সপোনেন্ট অর ইন্ডেক্স হ্যাজ বেস 25, যার বেস হলো 25 অ্যান্ড পাওয়ার 0, যার পাওয়ার হচ্ছে 0, দেন হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি ইটস ভ্যালু, তাহলে এর ভ্যালু কত? 25 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? নাইমস বেসিক ম্যাথ রিভিউ এর উপরে আমি কিছুদিন আগে ওই স্যার হচ্ছে ওনার বইয়ের উপর একটা ওয়ার্ড ফাইল আমাকে পাঠিয়েছিল, সেখানে সম্ভবত সূচকের উপরে 150 ম্যাথ ছিল। আমি 3টা ক্লাসের ভিতরে সম্ভবত 80টা ম্যাথ করিয়েছিলাম, সূচকের একেবারে বেসিক ম্যাথ। ওখানে কিন্তু এইগুলো ছিল, প্রচুর ব্যাখ্যা ছিল। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। আর আপনি সূচকের অঙ্ক যারা একটু পারেন, একটু বুঝেন, তারা এই ধরনের ম্যাথ 1000 বার দেখছেন। কারণ সূচকের অঙ্ক করতে গেলে x টু দি পাওয়ার 0 এটা আপনাকে সব সময় লাগবে। মান বের করতে গেলে, মান নির্ণয় করতে গেলে কোনো কিছুর পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, 25 টু দি পাওয়ার 0, মানে 25 টু দি পাওয়ার 0 সমান সমান 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। তার মানে আমরা লিখতে পারি 1 সমান সমান, মনে করেন 100 টু দি পাওয়ার 0। আমরা লিখতে পারি 1 সমান সমান 100 টু দি পাওয়ার 0, কারণ 100 টু দি পাওয়ার 0 সমান সমান 1। তো এখানে বলছে যে যদি কোনো এক্সপোনেন্ট বা সূচকের বেস যদি হয় আপনার 25 এবং পাওয়ার যদি হয় 0, তবে তার মান কত? যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। 9 শেষ 10 কি বলছে দেখেন, হাউ মেনি ইয়ার্স, কতদিন, উইল ইট টেক, এটার প্রয়োজন হবে, ফর এন ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্টের জন্য, অফ টাকা 5000। আপনি যদি 5000 টাকা ইনভেস্ট করেন, তবে আপনার কতদিন প্রয়োজন হবে টু আর্ন টাকা 1200 টাকা আপনার উপার্জন করতে কতদিন লাগবে? ইন সিম্পল ইন্টারেস্ট রেট অফ 6%, যেখানে সিম্পল ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। 5000 টাকা আপনি যদি ব্যাংকে জমা রাখেন 6% ইন্টারেস্টে, তাহলে কত দিনে আপনি 1200 টাকা পাবেন? 5000-এর 6% মানে কি 300, 530 মানে হচ্ছে 300। আপনি যদি 5000 টাকা 6% রেটে রাখেন, 1 বছর পরে 300 টাকা পাবেন। তাহলে 1200 টাকা পেতে হলে 1200 ভাগ 300, মানে আপনার সময় লাগবে 4 বছর। সহজ ম্যাথ। আবার বলি যে আপনি 5000 টাকা ব্যাংকে রাখছেন 6% ইন্টারেস্ট, 5000 টাকা 6% ইন্টারেস্টে 1 বছর পরে আপনি পাইবেন হচ্ছে 300 টাকা। তো 1 বছরে 300 টাকা পাইবেন, তারপর আবার 300 টাকা পাইবেন, এবার আবার 300 টাকা পাইবেন, মোট 1200 পেতে সময় লাগবে 1200 ভাগ 300, মানে 4 বছর। 5000 টাকা 6% ইন্টারেস্টে ব্যাংকে রাখলে 1 বছরে পাবেন 300 টাকা, 4 বছরে পাবেন 1200 টাকা। সোজা হিসাব। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4। আমাকে প্রশ্নে কি চাইছে দেখেন, হাউ মেনি ইয়ার্স, কত বছর লাগবে। আপনি এটা এক্স ধরে করতে পারেন, মনে করেন আপনার এক্স বছর লাগবে। তাহলে 1200 টাকা 6%, 1 বছরে পাবেন 6%, এটা হচ্ছে 1200-এর 6%, মানে 1 বছরের। তাহলে এক্স বছরে পাবে এত টাকা, এক্স দিয়ে গুণ, সমান সমান হচ্ছে আপনার 1200 টাকা।
1200 টাকা ব্যাংকে রাখছেন, 6% পাইলেন, এটা হচ্ছে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট। 1200 টাকায় 6%, 1 বছরে এই টাকা পাবেন, তাহলে এক্স বছরে আপনি এত টাকা পাবেন। এত টাকা মানে হচ্ছে এই যে বলছে 1200 টাকা, তাহলে এখানে এক্স এর মান আসে আপনার 4। জীবনচন্দ্র রায় বলছে লিখিত হয়তো কঠিন হবে। জি, লিখিত অবশ্যই কঠিন হবে। আসলে এটা একটা এই পরীক্ষাটা এমন হলো কেন বুঝলাম, এটা সমালোচনার যোগ্য। কারণ ছেলেমেয়েরা সারা বছর ধরে ব্যাংক ম্যাথ করছে, প্র্যাকটিস করছে, চর্চা করছে, সেখানে এসে মানে প্রশ্নের কোয়ালিটি এতটা দুর্বল দেখে মনে হচ্ছে যে হয়তো দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা দুর্বল, অথবা যারা প্রশ্ন করছেন তারা কি বুঝে করছেন জানি না। 63 সলভ ফর এক্স টু দি পাওয়ার টুয়াইস এক্স। সলভ ফর এক্স, এক্স এর মান বের করতে বলছে, যেখানে টুয়াইস এক্স মাইনাস 3 তার রুট ওভার সমান সমান 5। টুয়াইস এক্স মাইনাস 3 রুট ওভার ইকুয়ালস 5। এদিক থেকে যদি রুট উঠাই দেন আপনার হয় টুয়াইস এক্স মাইনাস 3 সমান সমান, রুট উঠাতে হলে কি করতে, এদিকে স্কোয়ার করতে, এদিকে স্কোয়ার করতে, স্কোয়ার রুটে কাটা যায়, তার মানে 5 এর স্কোয়ার করলে হয় 25। তার মানে এদিক থেকে আপনি রুট উঠাইছে, এদিকে স্কোয়ার করছেন, তাহলে 5 এর স্কোয়ার সমান সমান 25। তার মানে টুয়াইস এক্স সমান সমান 25 থেকে 3 গেলে কত হয়, 25 থেকে 3 গেলে হয় হচ্ছে 22। তাহলে এক্স সমান সমান হচ্ছে 11। কি বের করতে বলছে, এক্স এর মান বের করতে বলছে, সরি এটা মাইনাস ছিল, 25 আর এটা হচ্ছে 25 26 28, এক্স এর মান হচ্ছে 14। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 14। খুবই দ্রুত করাচ্ছি, ভাবছি অল্প সময়ের ভিতর সবগুলো ম্যাথ দেখাই দেব, তারপর আমার সময় লেগে যাচ্ছে। যদি আমি এই ম্যাথ যদি আমি নিজে করতাম, আমার করতে এগুলো বেশি সময় লাগতো না। আপনি যখন নিজে করবেন 20টা ম্যাথ দেখবেন, আপনার করতে সময় লাগবে সর্বোচ্চ 12-13 মিনিট। এটা কি বলছে দেখেন, বলছে যে সলভ ফর এক্স, এক্স এর মান বের করতে বলছে log 2 x plus 3 equals 4। এখানে বেস কি, এখানে বেস হচ্ছে 2, এর পাওয়ার হচ্ছে x plus 4, এদিকে বেস হচ্ছে 4। জাস্ট আমি দেখাইছিলাম এটা সহজে নিয়ম, যে বেস যেখানে আছে বেসের পজিশন থাকবে, পাওয়ার এবং অপর দিকের মান চেঞ্জ হয়ে যাবে, জায়গা পরিবর্তন করবে। তাহলে এই যে বেস হচ্ছে 2, আমরা 2 কে 2ই রাখবো, বাকি দুইটা x plus 3 আর 4 এর জায়গা পরিবর্তন করে দেব, 4 এখানে চলে আসবে, x plus 3 এখানে চলে আসবে, শেষ। এই ধরনের অঙ্ক সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু লগের সাথে একটা বেস আছে 2, এই 2 কে আমি বেসকে বেসের জায়গায় রাখবো, আর বাকিটা কি করব, এই যে যেটা পাওয়ার ছিল x plus 3 আর এদিকে 4, এই দুইটা জায়গা বদল করে দেব। তাহলে 2 এর ঘাড়ের উপরে ছিল x plus 4, এখানে পাওয়ার ছিল x plus 3, এবার x plus 3 ডানে চলে আসলো, x plus 3, 4 ডানে ছিল, 4 এবার এখানে জায়গা বদল করে নিল, সরি এখানে হবে 4। তাহলে এখান থেকে দেখেন আমরা লিখতে পারি x plus 3 টু দি পাওয়ার 4 মানে কি 4 এ 4 16, তার মানে x সমান সমান 16 থেকে 13, 16 থেকে 3 গেলে 13, এটা x এর মান হচ্ছে আমার 13। আচ্ছা, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি 46 জন আমার লাইভ দেখতেছেন, তো আপনারা যারা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করছেন একটু কমেন্ট দেন, আমি দেখি কে কে অংশগ্রহণ করছেন। আবার বলি, আজকের পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন একটু কমেন্ট দেন, এবং পরীক্ষা আপনার কেমন হয়েছে একটু কমেন্ট দেন, এবং বিশেষ করে কমেন্ট দিবেন আপনি যে ম্যাথে আপনি 18-র মধ্যে টোটাল কোশ্চেন ছিল কয়টা, 18টা, 18টা কোশ্চেনের মধ্যে আপনি কয়টা সঠিকভাবে সমাধান করতে পারছেন, একটু কমেন্ট দেন তো দেখি। নোমান স্যার, জীবনচন্দ্র রায়, রাকিবুল হাসান, রুবেল হোসেন, সবাই একটু কমেন্ট দেন আজকের পরীক্ষায় কে কে অংশগ্রহণ করেছেন, পরীক্ষায় কেমন হয়েছে, কত মার্ক টোটাল থাকতে পারে, ম্যাথে বিশেষ করে এই 18টা ম্যাথের ভিতরে আপনার কয়টা কারেক্ট হয়েছে। সবসময় করা এই রিটেন ম্যাথ অ্যাডভান্স লেভেলের ম্যাথ, কিন্তু এবার ম্যাথ দেখে, তবে আমি শিওর যে রিটেন যেটা রিটেন পরীক্ষা যখন হবে এটার, তখন ম্যাথ অবশ্যই একটু টাফ হবে, কঠিন হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কত, অফ রোলিং অ্যান ইভেন নাম্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার। ইভেন নাম্বার হয় রোলিং, যদি আপনি রোল করেন তাহলে কি রোল করবেন সেটা পরের হিসাব, সেটা পরে বলছে। তাহলে ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা কত, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, ওয়ান এ স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ড মানে কি? মানসম্মত। একটা 6 সাইডেড ডাই, 6 সাইডেড ডাই মানে 6 সাইডেড ডাইস। আমরা যে লুডো খেলি, যে লুডোর যে গুটি থাকে, লুডোর গুটির কিন্তু 6টা সাইড। একটা ব্রিক ইটের কিন্তু 6টা সাইড বা 6টা পাশ বা 6টা তল। তো আপনি যদি একটা লুডোর গুটি, এটা 6টা সাইড আছে, 6টা সাইডে কি থাকে? একটা 6টা সাইডে আপনার একটা থাকে 1, একটা থাকে 2, একটা থাকে 3, একটা থাকে 4, একটা থাকে 5, একটা থাকে আপনার 6। তো আপনি যদি এই রোল করেন তাহলে আপনার যে ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে, দেখেন এইটা ইভেন, এটা ইভেন পাবেন, এটা ইভেন পাবেন, এটা ইভেন পাবেন। অর্থাৎ আপনি রোল করলে 3টা ইভেন পাবেন, 3টা অড পাবেন। অর্থাৎ টোটাল আপনার 6টা নাম্বার আসবে। একটা লুডোর গুটি, এটা 6টা পাশে আছে, 6টা পাশে কি থাকে? মার্ক থাকে 1 2 3 4 5 6। আপনি যদি এটাকে রোল করেন তাহলে আপনি টোটাল যে কোনো একটা নাম্বার পাবেন। সেটা হবে হয় 3টা ইভেন নাম্বার পাবেন, অথবা 3টা ইভেন নাম্বার এবং 3টা ওয়ার্ড নাম্বার। টোটাল নাম্বার হচ্ছে 6টা। তার ভিতরে আপনার 3টা পাওয়ার সম্ভাবনা আছে ইভেন নাম্বার, আর বাকি 3টা পাওয়ার সম্ভাবনা আছে ওয়ার্ড নাম্বার। অর্থাৎ 6টার মধ্যে 3টা আপনার ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এটা যদি কাটেন তাহলে 2 এর 1, মানে তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2 এর 1, মানে ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। আর অড নাম্বার পাওয়ার সম্ভাবনাও হচ্ছে, টোটাল 6টা নাম্বার আছে, তার মধ্যে আপনি অড নাম্বার পেতে পারেন 3টা, মানে এটার মান হচ্ছে হাফ। একটা লুডোর গুটি আপনি যদি রোল করেন তাহলে আপনি ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা হাফ, অড নাম্বার পাওয়ার সম্ভাবনা হাফ। কারণ আপনার টোটাল নাম্বার আছে 6টা, তার মধ্যে অর্ধেকই হচ্ছে আপনার ইভেন নাম্বার, অর্ধেকই হচ্ছে আপনার অড নাম্বার। কি বলছে দেখেন, ইফ p into q সমান সমান p plus q plus p by q, then according to the value of 8 into 2, তাহলে বলছে দেন অ্যাকর্ডিং টু দিস, এইটা অনুযায়ী দ্য ভ্যালু অফ 8 into 2, তাহলে 8 into 2 এর মান কি হতে পারে? বলছে p into q সমান সমান যদি এইটা হয়, দেখেন p into q সমান সমান যদি আমার এইটা হয়, তাহলে বলছে 8 into 8 into 2 সমান সমান কত হবে? p into q সমান সমান যদি এইটা হয়, তাহলে 8 into 2 সমান সমান কত হবে? p into q সমান সমান যদি এইটা হয়, তাহলে 8 into 2 সমান সমান কত হবে? p into q সমান সমান বলছে আমার p plus q plus p by q, p plus q plus p by q, তাহলে 8 into 2 সমান সমান 8 plus 2 plus 8 by 2। p into q, এটা যদি p হয় এটা q, মানে p into q সমান সমান p plus q plus p by q। ঠিক এটা যে ফরম্যাটে বসছে এটাও ঠিক এই ফরম্যাটে বসবে, ফাংশনের মতো। তাহলে এটাকে কাটলে হয় 4, অর্থাৎ 8 আর 2, 8 আর 4 12 আর 2 14, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 14। 14 12টা অ্যান্সার দিছে হোসেন ভাই, কোনটা অ্যান্সার দিয়েছেন? 12টা। ইবনে মনির হোসেন, ও সরি বুঝতে পারছি। কি মনির ভাই মাত্র 12টা ম্যাথ সমাধান করছেন? এত ম্যাথ করাই আপনাদের, আপনারা ম্যাথ করেন না, ম্যাথ করবেনও না, কেন করেন না বলেন? পরীক্ষার হলে সহজ সহজ কোশ্চেন আছে, পরীক্ষা দিয়ে আসার পরে কান্নাকাটি করেন, মেসেঞ্জারে নক দেন, পরীক্ষা ভালো হয়নি, পরীক্ষা খারাপ হয়েছে। আপনারা করেন না কেন বলেন? জীবন তো একটাই, বাঁচবেন আর কয়দিন? এখনই তো একটা জব নেবেন নাকি? যার জব দরকার নেই তার জব দরকার নেই, সে ব্যবসা করবে, অন্য কিছু করবে, কিন্তু যার জব দরকার আছে সে অবশ্যই জবের জন্য ট্রাই করবে। যেমন আমার কিন্তু স্লোগান হচ্ছে আগে জব পরে সব। আমি জানি আমার একটা জব দরকার ছিল, আমি যাদেরকে পড়াচ্ছি এখানে তাদের সবারই জব দরকার। যাদের জব দরকার নেই তারা এখানে নাই, আর যাদের জব দরকার নেই তারা আমাদের এইসব ক্লাসে আসারও দরকার নেই, শুধু শুধু অযথা সময় নষ্ট করে। যাদের জব দরকার তারাই আপনারা আছেন, যেহেতু আপনাদের জব দরকার সেহেতু জবটা লুফে নেন স্বল্প সময়ের মধ্যে। প্রচুর নিয়োগ পরীক্ষা চলতেছে এখন। এটা 14। আসেন 15তে কি বলছিল দেখেন, এখানে বাচ্চাদের মানে কত বড় বাচ্চা, 6 7 এর ম্যাথ এগুলা। দ্য ভ্যালু অফ এ কিউবয়েড
উইথ লেন্থ, একটা কিউবয়েডের কথা বলছে। কিউবয়েড মানে হচ্ছে কিউব। কিউবগুলো কেমন থাকে? কিউবগুলো দেখতে এরকম থাকে, তাই না? বলছে যে একটা কিউব আছে, যে কিউবের লেন্থ, ব্রেথ এন্ড হাইট হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ হচ্ছে 3x স্কয়ার, উচ্চতা হচ্ছে 7x স্কয়ার রেসপেক্টিভলি ইজ। তাহলে এটা ভলিউম বের করতে বলছে। দ্য ভলিউম অফ এ কিউবয়েড হুজ লেন্থ, ব্রেথ এন্ড হাইট ইজ রেসপেক্টিভলি লাইক দিস, দেন হোয়াট ইজ দ্য ভলিউম? তাহলে ভলিউম কত? আমরা জানি যে কিউবের ভলিউম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে এইটা গুণ এইটা গুণ এইটা, এই তিনটা গুণ করে দিলে হয়ে গেল 3 × 7 = 21, 5 × 21 = 105 x গুণ x স্কয়ার গুণ x4, মানে x টু দি পাওয়ার 4 আর 2 6 আর 1 7। এটা হচ্ছে অ্যান্সার। 105 x টু দি পাওয়ার 7, 105 x টু দি পাওয়ার 7। একটা কিউব, যার এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে হচ্ছে কিউবের ভলিউম, আর এই তিনটা গুণ করলে হয় 105 x টু দি পাওয়ার 7। ও মনির হোসেন ভাই, মাত্র 12টা ম্যাথ কেন বলেন? একটা কমেন্ট দেন। আমি আপনার একটা কমেন্ট দেখি যে আপনি মাত্র 12টা ম্যাথ সমাধান করতে পারছেন, এত সহজ ম্যাথ, কারণ কি? মানে আপনার দুর্বলতা কোথায় কোথায় ছিল? The area of a rectangular, কি বলছে দেখেন, the area of a rectangle, একটা আয়তাকার ক্ষেত্র, that has a length, যার লেন্থ হচ্ছে 2a² b আর ব্রেথ হচ্ছে 3ab² is। ওই আগের ম্যাথটার এটা সেম, এরিয়া বের করতে বলছে। যে কোনো সারফেসের এরিয়া বের হয়, আর ভিতরের ভলিউম বের করতে হয় বা আয়তন বের করতে হয়, যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই থাকে। এখানে বলছে একটা রেক্ট্যাঙ্গেল সারফেস এরিয়া, মানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আর এখানে ছিল হচ্ছে একটা কিউব, যার ভলিউম বের করতে বলছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা ডাইমেনশন আছে। ওইটা আর এটা সেম ম্যাথ। এখানে বলছে কিউবের ভলিউম বের করতে, আর এখানে বলছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বের করতে বা একটা সারফেস এরিয়া বের করতে। তাহলে বলেন, রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের এরিয়া বের করতে বলছে। আয়তাকার ক্ষেত্রের এরিয়া কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 2a² b আর প্রস্থ দেওয়া আছে 3a² b। তাহলে 2a² b আর 3a² b গুণ করলে কি হয়? 3 × 2 = 6, a গুণ a², মানে a কিউব, b² গুণ b মানে b কিউব। এটা অ্যান্সার, 6a³ b³। টাইম ম্যানেজমেন্ট, এই তো ভালো কথা বলছেন। দেখেন, আমি তো এটাই বলি যে আপনি ম্যাথ পারেন, ওই পারা আসলে পারা না। আমি কিন্তু এই কথাটা সবসময় বলি যে আপনি ম্যাথ পারেন, ওই পারাটা পারা না। পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে সবগুলো অঙ্ক করতে পারাটাই পারা। আপনিও ম্যাথ পারেন, আমিও ম্যাথ পারি। তো পরীক্ষার হলে 20টা ম্যাথ আছে, 20টা ম্যাথ আপনিও পারেন, আমিও পারি। এখন কথা হলো, এই 20টা ম্যাথ আমি মনে করেন 15 মিনিটের মধ্যে সমাধান করে দিলাম। এই 20টা ম্যাথ আপনি করছেন 30 মিনিট বসে। তাহলে আপনি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ওদিকে সময় দিবেন কখন? তার মানে আপনি ওদিক থেকে মার্কে লুজার হবেন। ঠিক আছে, 20টা ম্যাথ আমার করতে সময় লাগছে 15 মিনিট, আপনার লাগছে 30 মিনিট। তার মানে আপনি ওদিক থেকে 20টা ম্যাথের ভিতরে মনে করেন আপনি 20 পাইছেন, আমি 20 পাইছি, কিন্তু আমার হাতে যে ওদিকে অনেক সময় ছিল, আমি ওদিক থেকে মার্ক তুলছি বেশি, আপনি ওদিক থেকে বেশি মার্ক তুলতে পারেন নাই, পারবেন না, এটাই স্বাভাবিক। এই জন্য আপনাকে ম্যাথে পরীক্ষার হলে এই সাধারণ জ্ঞান বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, এগুলো তো সময় সবারই খুবই কম লাগে। সময় আপনার সব থেকে লাগে বেশি ম্যাথে। এই জন্য ম্যাথে যদি আপনি টাইম সেভ করতে পারেন, টাইম কিল করতে পারেন, তাহলে এই টাইমটা আপনি ওই দিকে ব্যবহার করতে পারবেন, ওইখান থেকে আপনি বেশি মার্ক তুলতে পারবেন। 17 নম্বর কি বলছে দেখেন, বলছে ট্রায়াঙ্গেল PQR হ্যাজ, ট্রায়াঙ্গেল PQR নামক একটা ট্রায়াঙ্গেল আছে। দেখেন, সেটা যেমনই হোক, একটা ট্রায়াঙ্গেল আছে যেটা হচ্ছে PQ এবং R, হ্যাজ অ্যাঙ্গেলস, যার 3টে অ্যাঙ্গেল আছে, ইন দ্য রেশিও 2:3:5। মানে এটার মান যদি 2 হয়, এটার মান 3 হবে, এটার মান 5 হবে। বুঝতে পারছেন? সাইডের কথা বলে কিন্তু অ্যাঙ্গেলের কথা বলছে। কোণ, মানে একটা কোণ যদি 2 হয়, আরেকটা কোণ 3 হবে, আরেকটা কোণ 5 হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 3 আর 2 5, একটা কোণের সমষ্টি হচ্ছে 5। মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এখানে যাবে আপনার 90 ডিগ্রি,
আর এই দুইটা অ্যাঙ্গেলে যাবে আপনার 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। হুইচ টাইপ অফ ট্রায়াঙ্গেল PQR? তাহলে PQR কোন ধরনের ট্রায়াঙ্গেল? এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা ঠিক এরকম হবে, মানে এই কোণটার মান হচ্ছে 5, এই কোণটার মান হচ্ছে আপনার 2, আর এই কোণটার মান হচ্ছে আপনার 3। ত্রিভুজের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অনুপাত মানে কি বলেন? 2:3:5 মানে কি অনুপাত? অনুপাত মানে কি ভাগ বা অংশ। তাহলে 5 ভাগ 3 ভাগ 2 ভাগ, 5 আর 3 8 আর 2 10 ভাগ, মোট 10 ভাগ হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটাকে যদি 10 ভাগ করেন তাহলে আমি 1 ভাগের মান পাই হচ্ছে 18 ডিগ্রি। 1 ভাগের মান হচ্ছে 18 ডিগ্রি। তো আপনাকে একটা ত্রিভুজ অঙ্কন করেন, যে ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 5 3 এবং 2। 5 3 2, তাহলে 5 18 90, 18 দুগুণী 36, 3 18 54। তার মানে এই ত্রিভুজের 3টা কোণের মান হবে, এটা হবে আপনার 90 ডিগ্রি, এটা হবে আপনার 54 ডিগ্রি, এটা হবে আপনার 36 ডিগ্রি। 180 ডিগ্রিকে 2:3:5 অনুপাতে ভাগ করলে 2 অনুপাত সমান সমান 18 দুগুণী 36, 3 অনুপাতে সমান সমান 18, 3 18 54, 5 অনুপাত সমান সমান 5 18 90। তার মানে এই ত্রিভুজের 3টা কোণের অনুপাত হচ্ছে 90 ডিগ্রি, 54 ডিগ্রি, 36 ডিগ্রি। যেহেতু এখানে একটা কোণের মান 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এগুলো আপনি বের করলাম, মানগুলো বের করলাম। মান বের না করলে হয়, যারা একটু বোঝে তাইভাবে বোঝে যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 2 3 আর 5। তার মানে এখানে 3 আর 2 5, এখানে হচ্ছে 5, মানে একটা কোণ হচ্ছে অপর 2টা কোণের সমষ্টির সমান। তার মানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণটার মান হবে 90 ডিগ্রি, আর এই 2টা কোণের মান হবে 90 ডিগ্রি। তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। জিকে পারেন নাই? ফয়সাল ভাই আসলে শুনেন, যারা পারে তারা সব সাইডই পারে, আমার যারা পারে না তারা কোনো সাইডই পারে না। খেলাধুলোয় দেখবেন যে যারা খেলাধুলো করতে জানে, মোটামুটি যে পারে সে সব খেলাধুলোয় কম বেশি পারে, যে পারে না সে কোনো সাইডই পারে না। তবে যারা একটু ভালো স্টুডেন্ট, যাদের বেসিক ভালো থাকে, সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে, তারা সাধারণ জ্ঞানে একটু দুর্বল থাকে। আমি যদিও আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি কখনোই সাধারণ জ্ঞানে দুর্বল ছিলাম না। আমি যথেষ্ট সাধারণ জ্ঞানে দুর্বল ছিলাম, যেহেতু আমি ইংরেজি আর ম্যাথ নিয়েই সারা জীবন পড়েছিলাম বেশিরভাগ সময়। আমার জীবনের পড়াশোনার 98% সময়ই গেছে ম্যাথ এবং ইংরেজির পিছনে, মাত্র 2% সময় দিয়েছি আমি সাধারণ জ্ঞান এবং বাংলার পিছনে। তারপরেও কিন্তু ওই 2% সময় দিয়ে আমি সাধারণ জ্ঞান এবং বাংলায় ভালো মার্ক তুলছি সব সময়। কিছু টেকনিক আছে, কিছু কৌশল আছে, যেগুলো অবলম্বন করলে পরীক্ষার হলে মার্ক এমনিতে এগিয়ে আসে। এটা দেখেন, বলছে ইফ সাম অফ টু কনজিকিউটিভ নাম্বারস, দুইটা কনজিকিউটিভ নাম্বারস। কনজিকিউটিভ কথা মনে পড়লেই আমার আসে কনজিকিউটিভ ইভেন নাম্বার নাকি কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার। এখানে ইভেনের কথা বলে নাই, ওয়ার্ডের কথাও বলে নাই। ইফ দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বারস, দুইটা কনজিকিউটিভ নাম্বারস ইজ মাল্টিপ্লাইড, গুণ করা হলো বাই 5। দুইটা কনজিকিউটিভ নাম্বার, যেমন 1 আর 3 দুইটা কনজিকিউটিভ নাম্বার, পরপর সংখ্যা, ক্রমানুরূপ সংখ্যা। তাহলে আমি লিখতে পারি 4 আর 5 দুইটা কনজিকিউটিভ নাম্বার, 100 এবং 101 এটা দুইটা কনজিকিউটিভ নাম্বার। তাহলে বলছে যে দুইটা কনজিকিউটিভ নাম্বার, তাহলে প্রথম নাম্বারটা যদি x হয়, পরের নাম্বারটা হবে আমার x+1। এই দুইটা নাম্বার আছে, দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বারস, দুইটা কনজিকিউটিভ নাম্বারসের সাম করতে বলছে। তাহলে সাম করলাম, একটা নাম্বার একটা নাম্বার, দুইটা নাম্বারকে আমি কি করলাম, সাম করলাম। সাম করার পরে ইজ মাল্টিপ্লাইড বাই 5, এই সামটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, দেন দ্য রেজাল্ট ইজ 105। তাহলে অ্যান্সার হলো 105। 5 বিশে 100, 5 21, অর্থাৎ x+x+1 সমান 5 দিয়ে 105কে কাটলে 21। তার মানে টুয়াইস x সমান সমান 20, তাহলে x সমান সমান 10। কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বারস,
তাহলে একটা নাম্বার হচ্ছে এক্স মানে 10, আর একটা নাম্বার হচ্ছে এক্স প্লাস 1 মানে হচ্ছে 11। তাহলে 10 আর 11 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আপনারা দেখেন, সাধারণ জ্ঞানে যারা দুর্বল, আপনি এই যে ব্যাংক ম্যাথ প্রিলি এবং রিটেন আপনি যদি ডেভেলপ করতে চান, আপনার পুরো একটা বছর ম্যাথ করতে হবে। যারা অনার্স প্রথম বর্ষে আসেন, দ্বিতীয় বর্ষে আসেন, তৃতীয় বর্ষে আসেন, শুনেন, কান দিয়ে শুনেন আবার, আপনারা যারা অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আসেন, প্রস্তুতি অল্প কিংবা মোটামুটি, আপনাদের যদি ভালো প্রস্তুতি নিতে হয় ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকে এডি সিনিয়র অফিসার বলেন সব ব্যাংকের জন্য, তাহলে আপনাকে একটা বছর ন্যূনতম ভালো মতো প্রস্তুতি নিতে হবে ম্যাথ এবং ইংরেজি এই সাইডে দক্ষতা বাড়ানোর জন্য। একটা বছর মানে কয়টা দিন? একটা বছর মানে হচ্ছে 365 দিন। আর যদি চন্দ্র বছর হিসাব করেন তাহলে 300 কত হয়? 54 দিন, 11 দিন কম। তো আপনাকে পুরো একটা বছর পরিশ্রম করতে হবে আপনি যদি ম্যাথ এবং ইংরেজি দুইটা সাইডে ভালো করতে পারেন। সেখানে সাধারণ জ্ঞানে আপনার ভালো করতে সময় লাগে মাত্র 10 দিন। আপনি সারা বছর ম্যাথ এবং ইংরেজি পড়বেন, সারা বছর, যখন একটু অবসর পাবেন তখন একটু সাধারণ জ্ঞান পড়বেন, একটু বাংলা পড়বেন। এই যে একটা ভাই কমেন্ট দিয়েছে, ফয়সাল হক বলছে যে উনি জিকে পারে নাই, হয়তো উনি ম্যাথ ইংরেজি ওই সাইডে ভালো, জিকেতে আমি দেখছি অনেক স্টুডেন্ট দুর্বল। অথচ এই জিকে, আমি যদি জিকে পড়াই না, আমি 10 দিনে যদি জিকে পড়াই, 1.5 ঘন্টা করে একটা ক্লাস দেবো, 10 দিনে মাত্র 15 ঘন্টা ক্লাস দেবো, পড়াবো অল্প, বেশিরভাগ হচ্ছে দাগিয়ে দেবো স্লাইড থেকে, আপনি পড়ে নেবেন, দেখবেন যে আপনার জিকের আপনার 95% কমপ্লিট হয়ে গেছে। অথবা যে কোনো একটা বই থেকে আমি যদি গুরুত্বপূর্ণ জিকে গুলো দাগিয়ে দিয়ে আপনি পড়িয়ে নেবেন, পড়ে নেবেন, আপনার সময় লাগবে মাত্র 10 দিন, আপনার দেখবেন 80% জিকে কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ জিকেতে আপনার রাতারাতি ডেভেলপ করা যায়, বেশি দিন লাগে না, 2, 4, 5, 7 দিন ভালোভাবে পড়লে জিকে কমপ্লিট হয়ে যায়। কারণ 48তম বিসিএস দিবে আমার একটা খুবই কাছের ছোট বোন, আমার এক স্যারের মেয়ে, তো বলছিল যে ও জিকেতে দুর্বল, যেহেতু 48তম বিশেষ ওখানে 100 মার্কের মধ্যে সাধারণ জ্ঞানেই হচ্ছে আপনার 40 মার্ক, ডেন্টালে আছে ওদিকে আপনার 100 মার্ক সাবজেক্ট ওয়াইজ, আর এদিকে জেনারেলে আছে আপনার আর 100 মার্ক, এদিকে যে 100 মার্ক আছে এখানে 40 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞানে। মানে বাংলাদেশ বিষয় বলি 20, আন্তর্জাতিক বিষয় বলি 20। যেহেতু পরীক্ষা 18 তারিখে, হাতের সময় কম আছে, এই সময়ের ভিতরে ভালো করতে হলে সাধারণ জ্ঞান বেশি পড়তে হবে, ভালো মার্ক তুলতে হবে, প্রিলিমিনারি পাস করতে হবে। এর জন্য আমি সাধারণ জ্ঞান একটা বই দাগিয়ে দিচ্ছি। এই সাধারণ জ্ঞান বইটা দাগিয়ে দিতে গেলাম, দেখলাম যে আমি বাংলাদেশ বিষয় বলে আমি 2 দিন দাগাইছি, 2 দিনের ভিতরে আমার শেষ মানে আমার পড়াও শেষ, আমার মুখস্থও শেষ। আন্তর্জাতিক বিষয় বলে আর 2 দিন দাগালে আন্তর্জাতিক বিষয় বলিও শেষ। আমার যেহেতু একটু পড়া আছে, আমি 4 দিন দাগাইছি, মানে পুরো বই আমার খতম হয়ে গেছে। আপনার পড়া নাই, আপনার 4 দিনের জায়গায় আপনার লাগবে 8 দিন। আমি বই দাগিয়ে দেবো কিংবা দেখাই দেবো কিংবা স্লাইড ধরে ধরে বই দাগিয়ে দেবো, আপনারা বই দাগিয়ে নেবেন, সেইগুলো পড়বেন। আমার এটা শুনে খুবই কষ্ট লাগে যে ম্যাথে ভালো, ইংরেজিতে ভালো, জিকে পারি নাই। আইসিটি প্লাস ইংলিশ ভুল করছি, আর ম্যাথ আছে নাকি? না, আজকে এই পর্যন্ত, শেষ। ধন্যবাদ, ভালো থাকেন, শুভরাত্রি। আমি সবসময় বলছি আপনাকে সব ম্যাথ পড়তে হবে না, আপনি যে ম্যাথটা একদমই বোঝেন না সেটা লিভ করে যান। আজকের ক্লাসে 18টা ম্যাথ ছিল, আমি একটা ম্যাথ লিভ করছি। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 8টা 45-এ। যদি শাকিল স্যার আসে 8টা 45-এ আমি আসবো শাকিল স্যারের সাথে ক্লাসে, যদি স্যার না আসে তাহলে হয়তো 9টা 45 বা 8টা 45 আমি একাই ক্লাস নিয়ে আসবো। আর বলেন, এই যে যারা প্রিলিমিনারি দিয়েছেন, অনেকেই প্রিলিমিনারি টিকবেন, সামনে রিটেনের জন্য প্রস্তুতি নেবেন, থাকতে পারেন আমাদের সাথে। আর বলতে পারেন কমেন্টে যে আপনি আসলে কি চান, কোন ধরনের ক্লাস চান, ম্যাথের ক্লাস নাকি ইংরেজি ক্লাস, ম্যাথের বেসিক ক্লাস নাকি অ্যাডভান্স লেভেলের ক্লাস, কমেন্ট দিয়ে চলে যান। শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল।